Okay, adrenal steroids and adrenocortical antagonist. এখানে হচ্ছে adrenal steroids, adrenal steroids অথবা এটাকে বলা হয় adrenocortical হরমোন। অ্যাড্রিনাল কর্টেক্সের তিনটা লেয়ার থাকে। প্রথমটা হচ্ছে জোনা গ্লোমেরুলোসা, এরপরে হচ্ছে জোনা ফ্যাসিকুলাটা, এরপরে হচ্ছে জোনা রেটিকুলারিস। জোনা গ্লোমেরুলোসা থেকে মূলত মিনারেলোকর্টিকয়েড গুলো রিলিজ হয়। এখান থেকে আসবে মূলত ওকে জোনা গ্লোমেরুলোসা, এখান থেকে আসবে মূলত মিনারেলোকর্টিকয়েড গুলো। এই মিনারেলোকর্টিকয়েড গুলোর মধ্যে আছে অ্যালডোস্টেরন, আর এর মধ্যে আছে ডিঅক্সিকর্টিকোস্টেরন, ডিঅক্সিকর্টিকোস্টেরন। আর এই যে জোনা ফ্যাসিকুলাটা, যেটা অ্যাড্রিনাল কর্টেক্সে দ্বিতীয় স্তর, এই জোনা ফ্যাসিকুলাটা থেকে আসে মূলত গ্লুকোকর্টিকয়েড গুলো। এই গ্লুকোকর্টিকয়েডের মধ্যে আছে কর্টিসল এবং কর্টিকোস্টেরন, কর্টিকোস্টেরন। এবং তৃতীয় যে স্তরটা অর্থাৎ এই যে জোনাল রেটিকুলারিস, এই জোনাল রেটিকুলারিস থেকে আসে মূলত সেক্স কর্টিকয়েড গুলো। এর মধ্যে আছে অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন্স, অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন্স যেমন হচ্ছে ডিহাইড্রোয়েটি অ্যান্ড্রোস্টেরন, অ্যান্ড্রোস্ট্রিনিডিয়ম, এগুলো হচ্ছে অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন্স। এছাড়া এর মধ্যে আছে হচ্ছে ইস্ট্রোজেন। আচ্ছা, এরপর হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস। প্রথমে গ্লুকোকর্টিকয়েডস নিয়ে যদি দেখি, গ্লুকোকর্টিকয়েডস, এই গ্লুকোকর্টিকয়েডস হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্সের জোনাল ফ্যাসিকুলাটা, এখান থেকে রিলিজ হয়। এই যে জোনাল ফ্যাসিকুলাটা, এখান থেকে গ্লুকোকর্টিকয়েড হরমোনগুলো রিলিজ হয়। এর মধ্যে আছে কর্টিসল এবং কর্টিকোস্টেরন। তো এই গ্লুকোকর্টিকয়েডকে যদি ক্লাসিফিকেশন করতে যাই, তাহলে ডিউরেশন অফ অ্যাকশন অনুযায়ী এটাকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শর্ট টু মিডিয়াম অ্যাক্টিং, এটা হচ্ছে লেস দেন 12 ঘন্টা এর মধ্যে কাজ করে। আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, এটা হচ্ছে 12 থেকে 36 ঘন্টা এর মধ্যে কাজ করে। আর এটা হচ্ছে লং অ্যাক্টিং, সেটা হচ্ছে 36 ঘন্টার বেশি সময় ব্যাপী কাজ করে। শর্ট টু মিডিয়াম অ্যাক্টিং এর মধ্যে আছে, আচ্ছা, শর্ট টু মিডিয়াম অ্যাক্টিং এর মধ্যে আছে হাইড্রোকর্টিসন, হাইড্রোকর্টিসন। এই হাইড্রোকর্টিসনটা টপিক্যাল পাওয়া যায়, তারপরে এটা আইভি আছে, এটা আইএম আছে। টপিক্যাল আইভি আইএম হাইড্রোকর্টিসন পাওয়া যায়। এরপরে কর্টিসন, কর্টিসনটা ওরাল রূপে পাওয়া যায়। এরপরে প্রেডনিসন, প্রেডনিসনটা ওরাল পাওয়া যায়। এরপরে হচ্ছে প্রেডনিসোলন, প্রেডনিসোলনটা আইভি এবং আইএম ফর্মে পাওয়া যায়। এরপরে আছে মিথাইল প্রেডনিসোলন, মিথাইল প্রেডনিসোলনটা আইভি, আইএম, ওরাল এবং ইন্ট্রাআর্টিকুলার, এই রুটগুলোতে অ্যাডমিনিস্ট্রেট করা যায়। এরপরে আছে মিপ্রেডনিসন, মিপ্রেডনিসন, মিপ্রেডনিসন যেটা, এটা হচ্ছে শর্ট টু মিডিয়াম অ্যাক্টিং গ্লুকোকর্টিকয়েড এর মধ্যে বড়। আচ্ছা, এরপরে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং যেসব গ্লুকোকর্টিকয়েড আছে, এর মধ্যে আছে হচ্ছে ট্রায়ামসিনোলন। ট্রায়ামসিনোলনটা ইন্ট্রামাসকুলার রুটে দেওয়া যায়, এটা ইনহেলেশনও এর মাধ্যমে নেওয়া যায়। ইনহেলড অ্যান্ড নেজাল স্প্রে রুটে পাওয়া যায় এটা। তাছাড়া টপিক্যাল ইউজ করা যায়, ইন্ট্রা আর্টিকুলার রুটেও এটা দেওয়া যায় ট্রায়ামসিনোলন। তারপর হচ্ছে প্যারামিথাসন এবং তারপরে ফ্লুপ্রেডনিসোলন, এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং গ্লুকোকর্টিকয়েড। এবং লং অ্যাক্টিং গ্লুকোকর্টিকয়েড এর মধ্যে আছে বেটামেথাসন, বেটামেথাসনটা আইভি, আইএম, টপিক্যাল রুটে অ্যাডমিনিস্ট্রেট করা যায়। তারপরে ডেক্সামিথাসন, ডেক্সামিথাসনটা আইভি, আইএম এবং ওরাল ফর্মে অ্যাডমিনিস্ট্রেট করা যায়। তাহলে ডিউরেশন অফ অ্যাকশন অনুযায়ী শর্ট টু মিডিয়াম অ্যাক্টিং এর মধ্যে হাইড্রোকর্টিসন, কর্টিসন, প্রেডনিসন, প্রেডনিসোলন, মেথাইল প্রেডনিসোলন এবং মিপ্রেডনিসন। আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর মধ্যে ট্রায়ামসিনোলন, প্যারামিথাসন, ফ্লুপ্রেডনিসন। লং অ্যাক্টিং এর মধ্যে বিটামিথাসন, ডেক্সামিথাসন। এরপরে পটেন্সি অনুযায়ী তাদেরকে ভাগ করা যেতে পারে, পটেন্সি অনুযায়ী তাদেরকে ভাগ করা যেতে পারে যে হাই পটেন্সি এবং ইন্টারমিডিয়েট পটেন্সি এবং লো পটেন্সি এভাবে ভাগ করা যেতে পারে। হাই পটেন্সি, মিডিয়াম বা ইন্টারমিডিয়েট পটেন্সি এবং লো পটেন্সি। এদের পটেন্সিটাকে মূলত প্রকাশ করা হয় হচ্ছে হাইড্রোকর্টিসন রিলেশনে। অর্থাৎ আমরা এই যে শর্ট অ্যাক্টিং গ্লুকোকর্টিকয়েড হাইড্রোকর্টিসন দেখলাম, তার পটেন্সি যদি 1 হয়, তাহলে বাকি ড্রাগগুলোর পটেন্সি কত সেটাই মেজার করা হয়, মানে সেভাবেই ক্লাসিফিকেশনটা করা হয়। এবং ক্লাসিফিকেশনটা খুবই সোজা, এটা হচ্ছে হাই পটেন্সি আমরা শুরু করবো নিচ থেকে, অর্থাৎ যেভাবে লিখলাম এভাবে ধীরে 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 উপরের দিকে উঠবো, সেভাবে হচ্ছে তাদের পটেন্সি গুলো ধীরে 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 উপর থেকে নিচের দিকে নামবে। যেমন লং অ্যাক্টিং গ্লুকোকর্টিকয়েড ডেক্সামিথাসন, ডেক্সামিথাসন হচ্ছে একটা হাই পটেন্ট ড্রাগ, ডেক্সামিথাসন, এবং এটার পটেন্সি হাইড্রোকর্টিসনের তুলনায় 30 গুণ। তারপরে হচ্ছে তার উপরে আছে বেটামিথাসন, তাহলে বেটামিথাসন এটার পটেন্সি 25 থেকে 40 গুণ হাইড্রোকর্টিসনের তুলনায়, এর পটেন্সি হচ্ছে 25 থেকে 40 গুণ। এর উপরে আছে হচ্ছে ফ্লুপ্রেডনিসোলন, তাহলে ফ্লুপ্রেডনিসোলন এর পটেন্সি 15 গুণ। এটা হচ্ছে হাই পটেন্সিয়াল ড্রাগ। ইন্টারমিডিয়েট পটেন্সিয়াল ড্রাগ এর উপরে যদি যাই, এর উপরে হচ্ছে প্যারামিথাসন,
তাহলে প্যারামিথাসন হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ড্রাগ, এর পটেন্সি 10 গুণ। তার উপরে যদি যাই তাহলে তার উপরে পাবো ট্রায়ামসিনোলন। এই ট্রায়ামসিনোলন যেটা, এই ট্রায়ামসিনোলনের পটেন্সি হচ্ছে 5 গুণ, এবং তার উপরে হচ্ছে আমাদের শর্ট অ্যাক্টিং যে ড্রাগগুলো সেগুলো, যেমন ইমিপ্রেডনিসন, এই ইমিপ্রেডনিসনের পটেন্সি হচ্ছে 5 গুণ। তার উপরে আছে হচ্ছে ইমিপ্রেডনিসনের উপরে আমরা পাচ্ছি মিথাইল প্রেডনিসোলন, প্রেডনিসোলন। আচ্ছা, তাহলে এই মিথাইল প্রেডনিসোলনের পটেন্সি হচ্ছে 5 গুণ। এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট পটেন্সিয়াল ড্রাগ। লো পোটেন্ট ড্রাগের মধ্যে প্রেডনিসন আসবে এর পরেরটাই। প্রেডনিসন যেটা, এটার পটেন্সি হবে 4x, অর্থাৎ 4 গুণ হাইড্রোজেনের তুলনায়। আর যেটা পার্সপেক্টিভ আমরা ধরতেছি হাইড্রোকর্টিসন, সেটার পটেন্সি হচ্ছে তাহলে 1। আর কর্টিসন যেটা, এটার পটেন্সি হচ্ছে 0.8। আরেকভাবে ক্লাসিফাই করা যায়, সেটা হচ্ছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অনুযায়ী। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অনুযায়ী যদি ক্লাসিফিকেশন করি, তাহলে প্রথমে আইএম রুটে যারা যাবে, আইএম রুটে ট্রায়ামসিনোলন, যেটা এখানেই দেখালাম। আচ্ছা, এখান থেকে দেখানো যায় যে আমাদের শর্ট অ্যাক্টিং ড্রাগ গুলো, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং যে ড্রাগ, এর মধ্যে ট্রায়ামসিনোলন এটা হচ্ছে আইএম রুট এ দেওয়া হয়, অ্যাডমিনিস্ট্রেট করা হয়। তাহলে এটা পেলাম হচ্ছে আইএম রুটে। আর আইভি আইএম রুটে কোনগুলো দেয়? আইভি আইএম রুটে যারা দেয় সেগুলো হচ্ছে এটা আমাদের হাইড্রোকর্টিসন, এটা আইভি আইএম রুটে দেয়। তারপরে হচ্ছে প্রেডনিসোলন, এটা হচ্ছে আইভি আইএম রুটে দেয়। তারপরে হচ্ছে মিথাইল প্রেডনিসোলন, এটাও আইভি আইএম রুটে দেয়। তারপরে হচ্ছে বেটামেথাসন আইভি আইএম রুটে দেওয়া হয়, ডেক্সামেথাসন আইভি আইএম রুটে দেওয়া হয়। আচ্ছা, তারপরে হচ্ছে ইনহেলড এন্ড নেজাল স্প্রে রূপে যদি দেখি, তাহলে ট্রায়ামসিনোলন যেটা, এটা ইনহেলড এন্ড নেজাল স্প্রে ফর্মে দেওয়া হয়। ট্রায়ামসিনোলনের পাশাপাশি এখানে আরো কিছু ড্রাগ আছে যেগুলো ইনহেলড এবং নেজাল স্প্রে ফর্মে দেওয়া হয়। এর মধ্যে আছে বিউটেসোনাইড, এর মধ্যে থাকবে সিক্লেসোনাইড, তারপরে ফ্লুনিসোনাইড, তারপরে থাকবে ফ্লুটিকাসন, মোমেটাসন। এগুলো হচ্ছে ইনহেলড এন্ড নেজাল স্প্রে ফর্মে দেওয়া হয়। আচ্ছা, ওরাল ফর্মে কাদেরকে দেওয়া হয়? যেমন এখানে কর্টিসন যেটা, এটা ওরাল ফর্মে যায়। প্রেডনিসনটা ওরাল ফর্মে যায়। তারপরে হচ্ছে মিথাইল প্রেডনিসোলন ওরাল। তারপরে হচ্ছে আমাদের ডেক্সামেথাসন যেটা, এটা ওরাল ফর্মে দেয়। টপিক্যাল ফর্মে কাদেরকে দেওয়া হয়? টপিক্যাল ফর্মে দেওয়া হয় হচ্ছে হাইড্রোকর্টিসন, এটা টপিক্যালে দেয়। তারপরে হচ্ছে ট্রায়ামসিনোলন, এটা টপিক্যাল ফর্মে দেওয়া যায়। তারপরে বেটামেথাসন, এটা টপিক্যাল ফর্মে দেওয়া যায়। প্লাস আরেকটা অ্যাড করে দিই, যেটা হচ্ছে মোমেটাসন, এটা ইনহেলড এবং লেজার ফর্মে দেওয়া যায়, পাশাপাশি টপিক্যাল ফর্মে ওটা দেওয়া যায়। আর ইন্ট্রা আর্টিকুলার ফর্মে দেওয়া যায় হচ্ছে এই যে মিথাইল প্রেডনিসোলন, এটা ইন্ট্রা আর্টিকুলার, এবং ট্রায়ামসিনোলন এটা হচ্ছে ইন্ট্রা আর্টিকুলার ফর্মে দেওয়া যায়। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ গ্লুকোকর্টিকয়েডের পরে ক্লাসিফিকেশন অফ অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ যদি দেখি, তাহলে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ এগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, আর একটা হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এখন স্টেরয়েডের মেকানিজম অফ অ্যাকশন কি? মেকানিজম অফ অ্যাকশন অফ স্টেরয়েড। আচ্ছা, প্রথমে গ্লুকোকর্টিকয়েড দেওয়ার পর কর্টিকোস্টেরয়েড বা গ্লুকোকর্টিকয়েড যেটা, এটা হচ্ছে ব্লাড অ্যাবসর্ব হয়ে ব্লাডে যায়। ব্লাড থেকে এটা হচ্ছে সেলের সাইটোপ্লাজমে এন্টার ইনটু দ্য সেল এন্ড বাইন্ড উইথ দ্য রিসেপ্টর ইন দ্য সাইটোপ্লাজম। এই যেখানে হচ্ছে রিসেপ্টর আছে, এটা হচ্ছে রিসেপ্টর, এই রিসেপ্টরের সাথে সাইটোপ্লাজম এসে বাইন্ড করে। বাইন্ড করার পর এই রিসেপ্টরটা কনফর্মেশন একটা চেঞ্জ হয়। কনফর্মেশন চেঞ্জ হওয়ার পর এই রিসেপ্টরটা হচ্ছে অ্যাক্টিভ হয়। এই যে এখানে জিআর মানে গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টর, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্মে আছে। সুতরাং কনফর্মেশনাল চেঞ্জ অকার্স ইন দ্য রিসেপ্টর, এবং এই রিসেপ্টরটা অ্যাক্টিভ হয়। তারপরে দ্য গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টর কমপ্লেক্স ইজ দেন অ্যাক্টিভলি ট্রান্সপোর্টেড ইনটু দ্য নিউক্লিয়াস, এবং এখানে ইট ইন্টারেক্টস উইথ এটা কি ডিএনএ, তাহলে ইট ইন্টারেক্টস উইথ ডিএনএ এন্ড নিউক্লিয়ার প্রোটিন। এই কমপ্লেক্সটা বাইন্ড করে জিআরই এর সাথে। জিআরই মানে হচ্ছে গ্লুকোকর্টিকয়েড রেসপন্স এলিমেন্ট। দ্য কমপ্লেক্স বাইন্ডস উইথ গ্লুকোকর্টিকয়েড রেসপন্স এলিমেন্টস অন দ্য জিন। আফটার বাইন্ডিং এটা কি করবে? ইট রেগুলেট দ্য ট্রান্সক্রিপশন। জিন, এটা হচ্ছে ট্রান্সক্রিপশনের মাধ্যমে কি হবে? জিনটা ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ তে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ হবে। ঠিক আছে? তাহলে ইট রেগুলেট দ্য ট্রান্সক্রিপশন বাই আরএনএ পলিমারেজ 2 এবং অ্যাসোসিয়েটেড ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। এগুলোকে কন্ট্রোল করার মাধ্যমে সে এমআরএনএ সিনথেসিস করে, এবং এমআরএনএটা হচ্ছে প্রোটিন সিনথেসিস করে। এবং এই নিউ প্রোটিনস আর রেসপন্সিবল ফর গ্লুকোকর্টিকয়েড অ্যাকশন, যেটা কি হচ্ছে গ্লুকোকর্টিকয়েড তার কাজ করে। গ্লুকোকর্টিকয়েডের ফিজিওলজিক্যাল এফেক্ট এবং ফার্মাকোলজিক্যাল এফেক্ট, দুই ধরনের এফেক্টই আছে। আচ্ছা, গ্লুকোকর্টিকয়েডের এফেক্ট গুলো যদি দেখি, তাহলে গ্লুকোকর্টিকয়েডের এফেক্টস কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপর গ্লুকোকর্টিকয়েড কি করবে? গ্লুকোকর্টিকয়েড হচ্ছে প্রথমত গ্লুকোনিওজেনেসিস বাড়াবে। গ্লুকোনিওজেনেসিস বাড়বে, যেহেতু সে ব্লাডের মধ্যে গ্লুকোজ বাড়াতে চায়, সেহেতু গ্লুকোনিওজেনেসিস বাড়বে। তারপরে হচ্ছে গ্লাইকোজেনেসিসও সে বাড়াবে, অর্থাৎ গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখবে, যাতে প্রয়োজনের সময় গ্লুকোজ সাপ্লাই দেওয়া যায়। গ্লুকোজ ইউটিলাইজেশন বাড়াবে, এবং ব্লাড গ্লুকোজ গ্লুকোজ ইউটিলাইজেশন বাড়বে না, গ্লুকোজ ইউটিলাইজেশন কমাবে। কারণ হচ্ছে গ্লুকোজ ইউটিলাইজ যদি হয়ে যায়, তাহলে হচ্ছে ব্লাডে গ্লুকোজের পরিমাণ কমে যাবে, কারণ সেলের মধ্যে বেশি বেশি গ্লুকোজ এন্টার করবে। অর্থাৎ গ্লুকোজ থেকে যদি পাইরুভিক অ্যাসিড তৈরি হয় এবং এর মাধ্যমে এটিপি বেশি বেশি ফর্ম হয়, সেটা হচ্ছে গ্লুকোজের ইউটিলাইজেশন। এবং এই ইউটিলাইজেশন যদি বেশি হয়, তাহলে ল্যাক অফ গ্লুকোজ ইন দ্য সেল, এটা হচ্ছে মোর গ্লুকোজ এন্ট্রি ইনটু দ্য সেল তৈরি করবে, এবং এর ফলে ব্লাডের মধ্যে গ্লুকোজ কমে যাবে। সুতরাং সেই হচ্ছে গ্লুকোজ ইউটিলাইজেশন কমাবে, এর ফলে হচ্ছে ব্লাড গ্লুকোজ বাড়বে। প্রোটিন মেটাবলিজমের উপর সে কি করে? প্রোটিন মেটাবলিজমের উপর সে হচ্ছে এক্সট্রা হেপাটিক টিস্যুতে
অর্থাৎ লিভারের বাইরে অন্যান্য সকল টিস্যু সেখানে হচ্ছে অ্যামিনো অ্যাসিড আপটেক কমাবে, অ্যামিনো অ্যাসিড আপটেক কমাবে, সে প্রোটিন সিনথেসিসও কমাবে, অ্যামিনো অ্যাসিড আপটেক কমাচ্ছে, প্রোটিন সিনথেসিস বাড়াচ্ছে এবং প্রোটিন ক্যাটাবলিজম বাড়াবে। আচ্ছা, এই যে প্রোটিন ক্যাটাবলিজম হয়ে অ্যামিনো অ্যাসিড হচ্ছে এবং এই অ্যামিনো অ্যাসিড গুলো ব্লাডে আসতেছে, যেহেতু অ্যামিনো অ্যাসিড আপটেকও কমাচ্ছে সে, সুতরাং ব্লাডের মধ্যে অ্যামিনো অ্যাসিডের পরিমাণ বেশি এবং এর মধ্যে কিছু কিছু অ্যামিনো অ্যাসিড দিয়ে এই গ্লুকোনিওজেনেসিসে সাহায্য করতেছে, ফলে আলটিমেটলি ব্লাডে গ্লুকোজ বাড়তেছে। আচ্ছা, এছাড়া অ্যামিনো অ্যাসিড মোবিলাইজেশন করবে ফ্রম এক্সট্রা হেপাটিক টিস্যু ইনটু দ্য ব্লাড, ব্লাডের মধ্যে অ্যামিনো অ্যাসিড মোবিলাইজেশন করবে। এই জন্য হচ্ছে এই প্রোটিন যেহেতু ক্যাটাবলিজম বেশি হয় এক্সট্রা হেপাটিক টিস্যুতে, যেমন মাসেলের মধ্যে, এই জন্য হচ্ছে গ্লুকোকর্টিকয়েড থেরাপির একটা কমন সাইড এফেক্ট হচ্ছে মাসেল ওয়েস্টিং হয়, বা হচ্ছে স্কিনের মধ্যে স্কিনের থিকেনিংটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ স্কিন হচ্ছে থিন হয়ে যায় গ্লুকোকর্টিকয়েড থেরাপির জন্য, যেহেতু সে প্রোটিন ক্যাটাবলিজম করতেছে। লিভারের মধ্যে কি করবে? লিভারের মধ্যে সে উল্টা কাজ করবে, সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড আপটেক বাড়াবে এবং প্রোটিন সিনথেসিস বাড়াবে। লিভারের মধ্যে প্রোটিন সিনথেসিস বাড়াবে, লিভারের মধ্যে অ্যামিনো অ্যাসিড আপটেকও বাড়াবে, দুইটা কাজ করবে। লিভারের উল্টা কাজ করতেছে সে। এবং প্লাজমার মধ্যে কি করবে? প্লাজমার মধ্যে সে প্লাজমা প্রোটিন বাড়াবে এবং প্লাজমা অ্যামিনো অ্যাসিডের পরিমাণও সে বাড়াবে। তারপরে ফ্যাট মেটাবলিজমের উপর সে কি করতেছে? ফ্যাটের মধ্যে সে যেটা করতেছে সেটা হচ্ছে সে ফ্যাটি অ্যাসিড মোবিলাইজেশন করবে ফ্রম অ্যাডিপোস টিস্যু, অ্যাডিপোস টিস্যু থেকে ফ্যাটি অ্যাসিড মোবিলাইজেশন করবে এবং এর ফলে ফ্যাট গুলো হচ্ছে শরীরের বিভিন্ন অংশে জমা হয়। যেমন যদি মুখে জমা হয় তখন মুন ফেস দেখা যায়, যদি ব্যাক অফ দ্য ট্রাঙ্ক জমা হয় তখন হচ্ছে বাফালো হাম্প দেখা যায়, যেহেতু ফ্যাট গুলো মোবিলাইজ হচ্ছে অ্যাডিপোস টিস্যু থেকে। এবং ফ্যাটি অ্যাসিড ইউটিলাইজেশন হবে বেশি বেশি করে, ফ্যাটি অ্যাসিড ইউটিলাইজেশন হবে ফর এনার্জি। তারপর হচ্ছে মোর ফ্যাটি অ্যাসিড থেকে কিটোন বডি ফর্ম হবে কিটোজেনেসিস প্রক্রিয়ায়, এবং হচ্ছে যেহেতু ফ্যাটি অ্যাসিড মোবিলাইজেশন হচ্ছে তাহলে প্লাজমা ফ্যাটি অ্যাসিড বেড়ে যাবে। তারপরে হচ্ছে পারমিসিভ অ্যাকশন অফ স্টেরয়েড, পারমিসিভ এফেক্ট বা পারমিসিভ রোল অফ স্টেরয়েড। জিনিসটা হচ্ছে কেউ একজন দূর থেকে দাঁড়িয়ে অর্ডার দিচ্ছে কাজগুলো করার জন্য, সে হচ্ছে দূর থেকে দাঁড়িয়ে কিছু কাজ করার জন্য অর্ডার দিচ্ছে এবং ইন অ্যাবসেন্স অফ হিম অর হার এই কাজগুলো হচ্ছে সম্পন্ন হবে না। সুতরাং এই কাজগুলো সম্পন্ন হওয়ার জন্য তার উপস্থিতি একান্ত প্রয়োজন, যদিও সে নিজেই এই কাজগুলো করতেছে না, সে হচ্ছে তার উপস্থিতি এই কাজগুলো করাতে বাধ্য করতেছে। এটাই হচ্ছে গ্লুকোকর্টিকয়েডের পারমিসিভ রোল বা পারমিসিভ এফেক্ট। তাহলে small amount of glucocorticoid must be present for a number of metabolic reactions to occur, although the glucocorticoids do not produce the reactions by themselves. পারমিসিভ এফেক্টের মধ্যে আছে যেমন প্রথমটা হচ্ছে গ্লুকাগন এবং ক্যাটেকোলামাইন। এদের হচ্ছে তাদের যে ক্যালোরিজেনিক এফেক্ট থাকে, এই ক্যালোরিজেনিক এফেক্টটা এক্সার্ট করার জন্য অবশ্যই গ্লুকোকর্টিকয়েড অর্থাৎ স্টেরয়েড এর উপস্থিতি বাধ্যতামূলক। ক্যালোরিজেনিক এফেক্ট গ্লুকাগন এবং ক্যাটেকোলামিন এক্সার্ট করার জন্য স্টেরয়েডের উপস্থিতি, স্মল অ্যামাউন্ট অফ স্টেরয়েড অবশ্যই লাগবে। ক্যালোরিজেনিক এফেক্ট বলতে বোঝায় ইনক্রিজড মেটাবলিক রেট এন্ড ইনক্রিজড অক্সিজেন ডিমান্ড অফ দ্য সেল। গ্লুকাগন এবং ক্যাটেকোলামিনের উপস্থিতিতে মেটাবলিক রেটটা বাড়বে এবং মেটাবলিক ডিমান্ড অর্থাৎ অক্সিজেন এর সাপ্লাই বাড়বে, অক্সিজেন কনজাম্পশন বাড়বে। এটাকে বলতেছে তাদের ক্যালোরিজেনিক এফেক্ট। এছাড়া ক্যাটেকোলামিন তার কিছু লাইপোলাইটিক এফেক্টও থাকে। এই লাইপোলাইটিক এফেক্ট দেখানোর জন্য হচ্ছে লাইপোলাইটিক এফেক্ট এক্সার্ট করার জন্য স্টেরয়েডের উপস্থিতি বাধ্যতামূলক। এছাড়া ক্যাটেকোলামিনের কিছু প্রেসো রেসপন্স থাকে। প্রেসো রেসপন্স মানে হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার 30 মিলিমিটার মার্কারি অথবা তার উপরে বাড়ানো, সেটাকে বলতেছে প্রেসো রেসপন্স। এছাড়া ক্যাটেকোলামিনের ব্রঙ্কোডাইলেটর এফেক্ট থাকে, সে ব্রঙ্কোডাইলেশন করে। এই এফেক্টগুলো এক্সার্ট করার জন্য অবশ্যই স্টেরয়েডের উপস্থিতি লাগবে। তারপরে অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট, অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট অফ স্টেরয়েড। আচ্ছা আচ্ছা, গ্লুকোকর্টিকয়েড হচ্ছে ইনফ্লামেশনের ম্যানিফেস্টেশনটাকে ড্রামাটিক্যালি রিডিউস করে because of their profound effect on the concentration, distribution, and function of our peripheral leukocyte, and to the suppressive effect of inflammatory cytokines and chemokines and other mediators of inflammation. অর্থাৎ গ্লুকোকর্টিকয়েড গুলো তারা হচ্ছে এই লিউকোসাইট গুলোর কনসেন্ট্রেশন, ডিস্ট্রিবিউশন, ফাংশন এগুলোকে হচ্ছে চেঞ্জ করে এবং সাইটোকাইন, কেমোকাইন এগুলো হচ্ছে সাপ্রেসিভ এফেক্ট দেয় এদের উপর, এবং এই মিডিয়েটরস অফ ইনফ্লামেশন যেমন হিস্টামিন, লিউকোট্রাইন এগুলোর উপর হচ্ছে সাপ্রেসিভ এফেক্ট দেয়। আচ্ছা, এটার মেকানিজম কি? এটার মেকানিজম হচ্ছে আচ্ছা মেকানিজম হচ্ছে প্রথমত নিউট্রোফিলের ক্ষেত্রে নিউট্রোফিল হচ্ছে ইনফ্লাক্স হয় কোথায়? নিউট্রোফিল ইনফ্লাক্স হয় ইনটু দ্য ব্লাড ফ্রম বোন ম্যারো থেকে ব্লাডে ইনফ্লাক্স হয় এবং ব্লাড থেকে তারা হচ্ছে নর্মালি কোথায় যেত? টিস্যুতে যেত বা ইনফ্লামেটরি সাইটে যেত। এই ইনফ্লামেটরি সাইটে তাদের মাইগ্রেশনটা বন্ধ করে দেয়, অর্থাৎ ডিক্রিজড মাইগ্রেশন ফ্রম ব্লাড ভেসেল, ডিক্রিজড নিউট্রোফিল নাম্বার ইন দ্য ইনফ্লামেটরি সাইট। এর ফলে নিউট্রোফিল কমে যাবে এবং ইনফ্লামেশন লাঘব হবে। 2 নম্বর হচ্ছে যে সার্কুলেটরি লিম্ফোসাইট থাকে, সেই সার্কুলেটরি লিম্ফোসাইট, সার্কুলেটরি মনোসাইট, সার্কুলেটরি ইউসিনোফিল, সার্কুলেটরি বেসোফিল তাদের হচ্ছে মাইগ্রেশনটাকে কমাবে। কোথায় মাইগ্রেশন কমাবে? ইনফ্লামেটরি সাইটে। কিন্তু তাদের মাইগ্রেশন বাড়াবে আরেকটা জায়গায়। কোথায় মাইগ্রেশন বাড়াবে? তারা হচ্ছে ভাস্কুলার বেড থেকে তারা লিম্ফয়েড টিস্যুতে যাবে। ভাস্কুলার বেড থেকে লিম্ফয়েড টিস্যুতে মাইগ্রেশন হবে।
তাহলে decreased circulatory lymphocyte, monocyte, eosinophil and basophil due to their migration from the vascular bed to the lymphoid tissue, এর ফলে ইনফ্লামেটরি সাইটে তাদের নাম্বার কম থাকবে এবং ইনফ্লামেশন লাঘব হবে। 3 নম্বর হচ্ছে তারা হচ্ছে ম্যাক্রোফেজ এর ফাংশনটাকে ইনহিবিট করে। টিস্যুর মধ্যে যে ম্যাক্রোফেজ থাকে এই ম্যাক্রোফেজের ফাংশনটাকে ইনহিবিট করে এবং পাশাপাশি আদার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, ম্যাক্রোফেজও কিন্তু একটা এপিসি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তার ফাংশনটাকে ইনহিবিট করে। ফলে অ্যান্টিজেন প্রেজেন্টেশন কমে যাবে। আর অ্যান্টিজেন প্রেজেন্টেশন কমলে ফ্যাগোসাইটোসিস কমবে। কারণ আমরা জানি অ্যান্টিজেনটা যখন প্রেজেন্ট করা হয় তখন প্রেজেন্ট করার পর হেল্পার টি সেল যখন বি সেল বা সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভ করে তখনই হচ্ছে ফার্দার ইমিউন মেকানিজমের মাধ্যমে সেগুলো হচ্ছে ডিস্ট্রয় করে দেয়, যেটা বডির জন্য ফরেন কোনো কম্পাউন্ড সেটাকে ডিস্ট্রয় করে দেয়। এটাই হচ্ছে ইনফ্লামেশন এবং এপিসি এবং ম্যাক্রোফেজের ফাংশন ইনহিবিট করার মাধ্যমে অ্যান্টিজেন প্রেজেন্টেশন রিডিউস হচ্ছে, ফ্যাগোসাইটোসিস রিডিউস হচ্ছে এবং এছাড়া ইন্টারলিউকিন 2 এবং হচ্ছে ইন্টারফেরন গামা এগুলো হচ্ছে প্রোডাকশন কমে যাচ্ছে। ইন্টারলিউকিন 2 যেটা এটা হচ্ছে সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভ করে, এর মাধ্যমে কি হয় সাইটোটক্সিক টি সেলটা হচ্ছে টিউমার ইনফেক্টেড সেল বা ভাইরাস ইনফেক্টেড সেলকে কিল করে এবং ইন্টারফেরন গামা এর মাধ্যমে হচ্ছে ম্যাক্রোফেজ অ্যাক্টিভ হয় এবং ম্যাক্রোফেজটা হচ্ছে ইমিউন মেকানিজম শো করে, যেটা আলটিমেটলি লাঘব হচ্ছে কারণ তাদের ফাংশনগুলো হচ্ছে কমিয়ে দিচ্ছে এবং এই ইন্টারলিউকিন 2 এবং ইন্টারফেরন গামা এর প্রোডাকশনই কমে কমে যাচ্ছে। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে ফসফোলাইপেজ A2 এনজাইম। এই A2 এনজাইমটা ইনহিবিশন হয়। আমরা জানি যে ফসফোলিপিড থাকে, সেই ফসফোলিপিড থেকে ফসফোলাইপেজ A2 এর মাধ্যমে অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হয়। এই অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে সাইক্লোঅক্সিজেনেস এবং লাইপোঅক্সিজেনাস পাথওয়েতে বিভিন্ন ইনফ্লামেটরি মিডিয়েটরগুলো তৈরি হয়। লাইপোঅক্সিজেনাস পাথওয়েতে লিউকোট্রাইনস তৈরি এবং সাইক্লোঅক্সিজেনাস পাথওয়েতে প্রোস্টাগ্ল্যান্ডিন এবং সম্মুখযান তৈরি হয়। তাহলে ফসফোলাইপেজ A2 এটাকে ইনহিবিশন করার মাধ্যমে গ্লুকোকর্টিকয়েড ইনহিবিট দ্য ইনফ্লামেটরি রেসপন্স বাই রিডিউসিং দ্য প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রাইন, সম্মুখযান, প্লাটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর সিনথেসিস। এছাড়া সে রিডিউস করে COX-2 এনজাইম ইন দ্য ইনফ্লামেটরি সেল। আজকে আমরা হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস কজ vasoconstriction and decrease capillary permeability by reducing histamine। সেই হিস্টামিন রিলিজটাকে কমিয়ে দেয় কোথা থেকে? বেসোফিল এবং মাস্ট সেল থেকে। বেসোফিল এবং মাস্ট সেল থেকে হিস্টামিন রিলিজটাকে কমায়, ফলে কি হয় ভ্যাসোকনস্ট্রিকশন হয় এবং ক্যাপিলারি পারমিয়াবিলিটিটা কমে যায়। এছাড়া কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হতে পারে। কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট গুলো হচ্ছে অ্যাক্টিভেশন ঠিকই হতে পারে কিন্তু তাদের এফেক্টস ইনহিবিটেড থাকে, তাদের এফেক্টস হচ্ছে ইনহিবিটেড থাকে। তারপরে হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন হতে পারে মডারেট ডোজেসে, যেমন বলতে পারি 20 মিলিগ্রাম পার ডে প্রেডনিসন। কিন্তু যদি লার্জ ডোজ অফ স্টেরয়েড নেওয়া হয় তখন অ্যান্টিবডি প্রোডাকশনটা রিডিউস হয়। অ্যান্টিবডি প্রোডাকশন ক্যান বি রিডিউসড বাই লার্জ ডোজেস অফ স্টেরয়েডস। গ্লুকোকর্টিকয়েডের থেরাপিউটিক প্রিন্সিপাল কি? অর্থাৎ গ্লুকোকর্টিকয়েড কিভাবে দিতে হয়? এটা হচ্ছে দ্য ডিসিশন টু গিভ গ্লুকোকর্টিকয়েড অলওয়েজ রিকোয়ার্স একটা কেয়ারফুল কনসিডারেশন লাগবে। কিসের কনসিডারেশন লাগবে? কেয়ারফুল কনসিডারেশন অফ রিলেটিভ রিস্ক অ্যান্ড বেনিফিটস ইন ইচ পেশেন্টস। যদি বেনিফিটসটা বেশি হয়, রিস্কটা কম হয়, তখনই হচ্ছে গ্লুকোকর্টিকয়েড দেওয়া যাবে। এবং যে কোনো ক্ষেত্রে, যে কোনো পেশেন্টের ক্ষেত্রে, যে কোনো ডিজিজে লোয়েস্ট এফেক্টিভ ডোজ দিতে হবে প্লাস শর্টেস্ট পিরিয়ড অফ টাইম, সেটা হচ্ছে দিতে হবে, অর্থাৎ স্টেরয়েডটা। এবং অ্যাব্রাপ্ট সেসেশন সেটা কখনোই করা যাবে না, রাদার ডিপেন্ডিং করতে হবে। কারণ অ্যাব্রাপ্ট সেসেশন অফ গ্লুকোকর্টিকয়েড আফটার প্রলং থেরাপি সেটা কি করবে? সেটা হচ্ছে হাইপোথ্যালামো পিটুইটারি এক্সিসটাকে ডিসরাপ্ট করবে। কিভাবে? যখন হচ্ছে বডির মধ্যে সিনথেটিক গ্লুকোকর্টিকয়েড বেড়ে যায় রক্তের মধ্যে, তখন হচ্ছে একটা নেগেটিভ ফিডব্যাক এফেক্ট যায়, নেগেটিভ ফিডব্যাক এফেক্ট তৈরি হয়। এই নেগেটিভ ফিডব্যাকটা হচ্ছে হাইপোথ্যালামাসে যায়। হাইপোথ্যালামাসে গিয়ে হাইপোথ্যালামাসে যে এসিটিএইচ হরমোন আছে, এই এসিটিএইচ হরমোনের রিলিজটা কমিয়ে দেয়। এসিটিএইচ হরমোন রিলিজ কমিয়ে দিলে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে যে ন্যাচারাল গ্লুকোকর্টিকয়েড আছে, সেই ন্যাচারাল গ্লুকোকর্টিকয়েড সেটা সিনথেসিস হচ্ছে কমে যায়। ফলে ন্যাচারালি গ্লুকোকর্টিকয়েড রিলিজ কমে যায় এবং সিনথেটিক গ্লুকোকর্টিকয়েড এবং ন্যাচারাল গ্লুকোকর্টিকয়েডের মধ্যে একটা ভারসাম্য বিরাজ করে। যদি হুট করে অ্যাব্রাপ্ট সেসেশন করা হয় তখন হচ্ছে এই হাইপোথ্যালামাস সেটা বুঝে ওঠার আগেই রক্তের মধ্যে গ্লুকোকর্টিকয়েডের পরিমাণ কমে যাবে, কারণ ন্যাচারাল গ্লুকোকর্টিকয়েড যেটা সিনথেসিস হচ্ছে সেটা কম, ব্লাডের মধ্যে কম আসতেছে। ফলে যে ডিজিজটা তৈরি হবে, যে রিস্ক তৈরি হবে, এটাকে বলা হচ্ছে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। যেহেতু অ্যাড্রেনাল হরমোনগুলো সাফিসিয়েন্ট পরিমাণে রক্তে থাকতেছে না, এটাকে বলা হয় অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। ফলে অ্যাব্রাপ্ট সেসেশন করলে রিস্ক অফ অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হবে, যেটা ফ্যাটাল হতে পারে। সো ডোজ অফ গ্লুকোকর্টিকয়েড শুড বি টেকার্ড স্লোলি। গ্লুকোকর্টিকয়েডের ইন্ডিকেশনস কি কি? আচ্ছা, ইন্ডিকেশনস ইন্ডিকেশনস দুই ধরনের। একটা হচ্ছে যদি অ্যাড্রেনাল কারণে হয়, যেটাকে বলতেছে অ্যাড্রেনাল ইউজাস অথবা রিপ্লেসমেন্ট থেরাপি। আর একটা হচ্ছে নন অ্যাড্রেনাল কারণে যদি হয়, সেটা হচ্ছে নন অ্যাড্রেনাল ডিসঅর্ডার বা অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট এবং ইমিউনোসাপ্রেসিভ থেরাপি। আচ্ছা, অ্যাড্রেনাল যে ইউজেস গুলো, অর্থাৎ যেখানে অ্যাড্রেনাল গ্ল্যান্ড প্রোফাউন্ডলি এফেক্টেড হয়, তার মধ্যে হচ্ছে প্রথমে অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি। অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি এর মধ্যে দুইটা কেস হতে পারে। একটা হচ্ছে ক্রনিক যদি হয়, তখন সেটাকে বলা হয় অ্যাডিসনস ডিজিজ। ক্রনিক অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, দীর্ঘদিন ধরে অ্যাড্রেনাল কর্টেক্স হচ্ছে প্রপার পরিমাণে তার হরমোনগুলো সিক্রেট করতে পারতেছে না, এটা হচ্ছে অ্যাডিসনস ডিজিজ। আর যদি অ্যাকিউট হয় তখন সেটাকে বলা হয় অ্যাডিসোনিয়ান ক্রাইসিস। অ্যাকিউট অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সিকে বলা হয় অ্যাডিসোনিয়ান ক্রাইসিস। 2 নম্বর হচ্ছে অ্যাড্রেনোকর্টিক্যাল হাইপো অ্যান্ড হাইপার ফাংশন। হাইপো অ্যান্ড হাইপার ফাংশনের মধ্যে আছে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া
যদি অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া হয়, কুশিং সিনড্রোম হচ্ছে টু মাচ অফ কর্টিসল যদি ব্লাডের মধ্যে থাকে, অ্যালডোস্টেরোনিজম অর্থাৎ যদি অ্যালডোস্টেরন হরমোন এই প্রোডাকশন বেড়ে যায়। এছাড়া কুশিং সিনড্রোম ডায়াগনোসিস করার জন্য গ্লুকোকর্টিকয়েড ইউজ করা যেতে পারে, যেমন সেক্ষেত্রে এটা একটা ইন্ডিকেশন। কিভাবে কুশিং সিনড্রোম ডায়াগনোসিস করা যেতে পারে সেটা হচ্ছে ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্টের মাধ্যমে করা যেতে পারে। এছাড়া যদি আর্থ্রোজেনিক অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি হয়, আর্থ্রোজেনিক মানে হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট রিলেটেড অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, যেটা অ্যাবরাপ্ট উইথড্রয়ালের জন্য হয়। হুট করে যদি কেউ স্টেরয়েডের ওষুধটা বন্ধ করে দেয় তখন হচ্ছে অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি হতে পারে। তারপরে যেটা সেটা হচ্ছে নো অ্যাড্রেনাল ডিসঅর্ডার, তারপর এটা হচ্ছে নন অ্যাড্রেনাল ডিসঅর্ডার, বা এটাকে বলা যেতে পারে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্ড ইমিউনোসাপ্রেসিভ ইউজ অফ কর্টিকোস্টেরয়েড। এর মধ্যে আছে অ্যালার্জিক রিঅ্যাকশনের মধ্যে বিভিন্ন অ্যালার্জিগুলো, যেমন অ্যাঞ্জিওনিউরোটিক এডেমা, অ্যাজমা, বি স্টিংস, কন্টাক্ট ডার্মাটাইটিস, ড্রাগ রিঅ্যাকশনস, অ্যালার্জিক রাইনাইটিস, সেরাম সিকনেস, আর্টিকারিয়া, এগুলো হবে। কোলাজেন ভাস্কুলার ডিজিজ, সেক্ষেত্রে স্টেরয়েড ইউজ করতে হয় গ্লুকোকর্টিকয়েড। কোলাজেন ভাস্কুলার ডিজিজের মধ্যে আছে জায়ান্ট সেল আর্টারাইটিস, লুপাস এরিথেমেটোসাস, মিক্সড কানেক্টিভ টিস্যু সিনড্রোম যদি হয়, পলিমায়োসাইটিস যদি হয়, পলিমায়ালজিয়া রিউমাটিকা, রিউমাটয়েড আর্থ্রাইটিস, টেম্পোরাল আর্টারাইটিস, সেগুলোর জন্য। তারপরে হচ্ছে কিছু নিউরোলজিক ডিজিজেও ইউজ করা যেতে পারে, যেমন নিউরোলজিক ডিসঅর্ডার গুলোর মধ্যে আছে সেরেব্রাল এডেমা। এডেমা সার্জারির পর অর্থাৎ ব্রেন সার্জারির পর ডেক্সামিথাসোন লার্জ ডোজে ব্যবহার করা হয় পোস্ট অপারেটিভ পিরিয়ডে সেরেব্রাল এডেমা মিনিমাইজ করার জন্য। মাল্টিপল স্ক্লেরোসিসের ক্ষেত্রেও স্টেরয়েড ব্যবহার করা যেতে পারে। তারপর হচ্ছে কিছু আই ডিজিজের মধ্যে অ্যাকিউট ইভিআইটিস, বিভিন্ন ইনফেকশন গুলো, অ্যালার্জিক কনজাংটিভাইটিস, ইনফ্লামেশন গুলো, বিভিন্ন ইনফ্লামেশন যেমন অ্যাকিউট ইভিআইটিস, অ্যালার্জিক কনজাংটিভাইটিস, থরয়েডাইটিস, তাছাড়া অপটিক নিউরাইটিস, এসব জন্য ইউজ করা যেতে পারে। এছাড়া থাইরয়েড ডিজিজে ব্যবহার করা যেতে পারে, যেমন সাবাইকোড থাইরয়েডাইটিস। তারপরে পালমোনারি ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, যেমন যদি অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়, তারপর ব্রঙ্কাল অ্যাজমা হয়। এছাড়া ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, সেটা প্রিভেন্ট করার জন্য সার্কোয়েডোসিস এর ক্ষেত্রেও হচ্ছে স্টেরয়েড বা গ্লুকোকর্টিকয়েড ব্যবহার করা যেতে পারে। তারপর যদি আরেকটু নিচে যাই তাহলে পাবো জিআইটি ডিজিজ গুলো। জিআইটি ডিজিজের মধ্যে যেমন ইনফ্লামেটরি বাউল ডিজিজ, নন ট্রপিক্যাল স্ক্রু, সাবঅ্যাকিউট হেপাটিক নেক্রোসিস, এসব ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এছাড়া রেনাল ডিসঅর্ডারের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, যদি নেফ্রোটিক সিনড্রোম হয় সেক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তারপরে যদি দেখি তাহলে হচ্ছে আচ্ছা, এরপরে হচ্ছে স্কিন ডিজিজগুলোর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, যেমন অ্যাটোপিক ডার্মাটাইটিস, ডার্মাটোসিস, লাইকেন সিমপ্লেক্স ক্রনিকাস, যেটা আরেকটা নাম হচ্ছে লোকালাইজড নিউরোডার্মাটাইটিস, মাইকোসিস ফাঙ্গোইডিস, পেমফিগাস, সেবরিক ডার্মাটাইটিস, জেরোসিস, এসব ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তারপর হচ্ছে হেমাটোলজিক ডিসঅর্ডারগুলোতে ব্যবহার করা যেতে পারে। হেমাটোলজিক ডিসঅর্ডার্স যেমন অ্যাকোয়ার্ড হিমোলাইটিক অ্যানিমিয়া, অ্যাকিউট অ্যালার্জিক পারপিউরা, লিউকেমিয়া, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, মাল্টিপল মাইলোমা। এছাড়া সিস্টেমিক ইনফ্লামেশনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। সিস্টেমিক ইনফ্লামেশন এর ক্ষেত্রেও সেটা হচ্ছে ব্যবহার করা যেতে পারে, তাই তো? সিস্টেমিক ইনফ্লামেশনের মধ্যে যেমন অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম থাকতে পারে। বিভিন্ন ইনফেকশনের ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহার করা হয়, যেমন হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, যেটা সিস্টেমিক ইনফ্লামেশনের মধ্যে আছে। তারপর সেপসিস, তখন হচ্ছে স্টেরয়েড ইউজ করা যেতে পারে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট এবং ইমিউনোসাপ্রেসিভ এফেক্টের জন্য। তারপর হচ্ছে ইনফ্লামেটরি কন্ডিশন অফ বোনস, ইনফ্লামেটরি কন্ডিশন অফ বোনস অ্যান্ড জয়েন্টস, অর্থাৎ বোনস এবং জয়েন্টসের যদি ইনফ্লামেশন হয়, যেমন আর্থ্রাইটিস, বার্সাইটিস, টেনোসাইনোভাইটিস, তখন ইউজ করা যেতে পারে। আর কিছু মিসেলানিয়াস আছে, মিসেলানিয়াস যেমন হচ্ছে যদি হাইপারক্যালসিমিয়া হয়, মাউন্টেন সিকনেস থাকে, তখন ইউজ করা যেতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাডভার্স এফেক্ট, গ্লুকোকর্টিকয়েডের অ্যাডভার্স এফেক্ট কি? অ্যাডভার্স এফেক্ট গ্লুকোকর্টিকয়েডের দুইটা ক্যাটাগরিতে হয়, একটা হচ্ছে ডিউ টু র‍্যাপিড উইথড্রয়াল অফ স্টেরয়েড থেরাপি, একটা হচ্ছে ডিউ টু কন্টিনিউড থেরাপি। আচ্ছা, এখন যদি র‍্যাপিড উইথড্রয়াল হয় তাহলে র‍্যাপিড উইথড্র করলে কি হয়? র‍্যাপিড উইথড্র করলে হচ্ছে যে ডিজিজের জন্য স্টেরয়েড দেওয়া হয়েছিল সেই ডিজিজটা হচ্ছে ফ্লেয়ার আপ করতে পারে, মানে সেই ডিজিজটা আরো বেড়ে যেতে পারে। ফ্লেয়ার আপ অফ দ্য আন্ডারলাইং ডিজিজ ফর হুইচ স্টেরয়েডস আর প্রেসক্রাইবড। এছাড়া আগে দেখা হলো সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাড্রেনাল সাপ্রেশন হবে, অর্থাৎ অ্যাড্রেনাল হরমোনগুলো ব্লাডে কমে যাবে, কারণ হাইপোথ্যালামাস পিটুইটারি এক্সিস হচ্ছে নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে সাপ্রেসড অবস্থায় ছিল, সেটা গ্লুকোকর্টিকয়েড সিনথেসিস কমিয়ে রাখছিল। এর ফলে কম পরিমাণ গ্লুকোকর্টিকয়েড, ন্যাচারাল গ্লুকোকর্টিকয়েড ব্লাডে কম ছিল, সিনথেটিকের সাথে একটা সামঞ্জস্য বজায় রাখার জন্য। তারপরে কিছু আদার ইফেক্ট দেখা দিবে, যেমন হচ্ছে ফিভার হতে পারে, মায়ালজিয়া হবে, আর্থ্রালজিয়া হবে, ম্যালেরিয়া হবে। এছাড়া সিউডো টিউমার সেরেব্রি হতে পারে, সিউডো টিউমার সেরেব্রি হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে র‍্যাপিড উইথড্র যদি করে। আর কন্টিনিউড ইউজের জন্য যেটা হয় সেটা হচ্ছে বা লং টার্ম ইউজের জন্য গ্লুকোকর্টিকয়েড, সেখানে যেটা হয় সেটা হচ্ছে লং টার্ম ইউজ করলে মূলত হরমোনাল অ্যাকশনের জন্য গ্লুকোকর্টিকয়েডের আনডিজারেবল এফেক্ট গুলো হয়, যেটা আলটিমেটলি আয়াত্রোজেনিক কুশিং সিনড্রোমে রূপান্তরিত হতে পারে। এর মধ্যে শুরুতে আছে ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, যেমন ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের মধ্যে ফ্লুইড যদি হচ্ছে এডেমা, পানি জমে যাবে, এডেমা হবে, হাইপারটেনশন হবে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স মূলত পটাশিয়াম হয়, অর্থাৎ পটাশিয়ামের পরিমাণ কমে যাবে ব্লাডের মধ্যে, এটাকে বলা হয় হাইপোথ্যালামিক অ্যালকালোসিস। তারপরে কিছু মেটাবলিক চেঞ্জ হবে, মেটাবলিক চেঞ্জেস গুলোর মধ্যে হচ্ছে পটাশিয়াম যেহেতু কমে যাবে সেহেতু হচ্ছে হাইপোক্যালেমিয়া হবে, এবং এর পাশাপাশি গ্লাইকোসিউরিয়া হবে, যেহেতু গ্লুকোজ বেড়ে গেছে এই জন্য ইউরিন দিয়েও গ্লুকোজ যাবে। এছাড়া আয়াত্রোজেনিক কুশিং সিনড্রোম হবে, আয়াত্রোজেনিক
কুশিং সিনড্রোম। এছাড়া যেহেতু ইমিউন সিস্টেমকে সাপ্রেস করা হচ্ছে, এই জন্য ইনফেকশনের চান্স বেড়ে যাবে। ইনক্রিজড সাসেপ্টিবিলিটি টু ইনফেকশন ডিউ টু সাপ্রেশন অফ ইমিউনিটি। তারপর হচ্ছে জিআইটি তে পেপটিক আলসার ডিজিজ হতে পারে। তারপরে মায়োপ্যাথি হতে পারে মাসল ডিসঅর্ডার। বোনসের ক্ষেত্রে অস্টিওপোরোসিস এবং অস্টিওনেক্রোসিস হতে পারে। চোখে ক্যাটারাক্ট ডেভেলপ করতে পারে। এছাড়া সিএনএস এবং বিহেভিয়ারাল চেঞ্জ ডেভেলপ করতে পারে, যেমন নার্ভাসনেস, ইনসমনিয়া, সাইকোসিস, মুড চেঞ্জ হতে পারে। এছাড়া গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট রেগুলেশন চেঞ্জ হতে পারে, অর্থাৎ চিলড্রেনদের ক্ষেত্রে গ্রোথ রিটার্ডেশন হতে পারে। আচ্ছা, এখন ম্যানেজমেন্ট কিভাবে করা যাবে অ্যাডভার্স এফেক্টগুলোকে? এগুলো হচ্ছে কখনোই কর্টিকোস্টেরয়েডকে অ্যাব্রাপ্ট উইথড্রল করা যাবে না, অর্থাৎ র্যাপিড উইথড্রল করা যাবে না। এটাকে হচ্ছে গ্রেজুয়াল উইথড্রল করতে হবে। গ্রেজুয়াল উইথড্রল অফ কর্টিকোস্টেরয়েড, এবং যে প্রবলেমগুলো ডেভেলপ করছে সেগুলো ট্রিটমেন্ট করতে হবে। যেমন হচ্ছে যদি ইনফেকশন ডেভেলপ করে তাহলে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক লাগবে, ট্রিটমেন্ট অফ ইনফেকশন বাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক্স। তারপর যদি জিআইটিতে পিইডি ডেভেলপ করে তাহলে অ্যান্টি আলসার ড্রাগ লাগবে। তারপর হচ্ছে যদি হচ্ছে হাইপারটেনশন ডেভেলপ করে, আচ্ছা, এই যে যদি ফ্লুইড এন্ড ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্সের জন্য এখানে হাইপারটেনশন ডেভেলপ করে, হাইপারটেনশন ডেভেলপ করলে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ নিতে হবে, এবং ট্রিটমেন্ট অফ ফ্লুইড এন্ড ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স এটা মেনটেন করতে হবে, এবং স্ট্রিক্ট মনিটরিং করতে হবে। পেশেন্টের প্রোগ্রেস দেখতে হবে, ভাইটাল সাইনগুলো দেখতে হবে, আর অ্যাডভার্স ইফেক্ট গুলো প্রিভেন্ট করতে হবে। এই জন্য হচ্ছে শর্ট অ্যাক্টিং কর্টিকোস্টেরয়েড গুলো ব্যবহার করতে হবে, যেমন হাইড্রোকর্টিসন, প্রেডনিসোলোন, মিথাইল প্রেডনিসোলোন এগুলো। এবং ইউজিং কর্টিকোস্টেরয়েডস ফর দ্য শর্ট পিরিয়ড অফ টাইম, গ্রেজুয়াল উইথড্রল আফটার প্রলং ইউজ অবশ্যই মেনটেন করতে হবে। কন্ট্রাইন্ডিকেশন কখন স্টেরয়েডের বা গ্লুকোকর্টিকয়েড গুলো, সেগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন কখন হবে? কন্ট্রাইন্ডিকেশন গুলো হচ্ছে যদি আমরা অ্যাডভান্স ইফেক্ট গুলো দেখি তাহলে কন্ট্রাইন্ডিকেশন খুবই সহজে মনে রাখা যায়। যেমন হচ্ছে ফ্লুইড এন্ড ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স, যখন হাইপারটেনশন হবে। সুতরাং হার্ট ডিজিজ বা হাইপারটেনশন যদি থাকে উইথ হার্ট ফেলিওর, তখন হচ্ছে গ্লুকোকর্টিকয়েড দেওয়া যাবে না, কন্ট্রাইন্ডিকেটেড। তারপর এখানে দেখলাম জিআইটিতে পিইউডি যদি থাকে, অর্থাৎ পেপটিক আলসার যদি থাকে, তখন কন্ট্রাইন্ডিকেটেড। তারপর হচ্ছে কিছু ইনফেকশনের ক্ষেত্রে, সার্টেন ইনফেকশন সাচ এস ভ্যারিসেলা ইনফেকশন, টিউবারকুলোসিস, তখন কন্ট্রাইন্ডিকেটেড। এছাড়া নার্ভাস সিস্টেম বিহেভিয়ারাল ডিসঅর্ডার যেমন সাইকোসিসের ক্ষেত্রে দেওয়া যাবে না। তারপর হচ্ছে চোখে ক্যাটারাক্ট বা গ্লুকোমা যদি থাকে তখন দেওয়া যাবে না, সাইকোসিস দেওয়া যাবে না। তারপর হচ্ছে ডায়াবেটিসের ক্ষেত্রে দেওয়া যাবে না, এপিলেপসির ক্ষেত্রে দেওয়া যাবে না, এবং হচ্ছে বোনসের ক্ষেত্রে যদি অস্টিওপোরোসিস থাকে তখন দেওয়া যাবে না। এগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন। এবং যেসব পেশেন্ট হচ্ছে লং স্টেরয়েড থেরাপির মধ্যে আছে তাদেরকে হচ্ছে গ্লুকোকর্টিকয়েড মাস্ট বি মনিটরড করতে হবে ফর দ্য ডেভেলপমেন্ট অফ কি ডেভেলপ করতে পারে, তাদের রক্তে গ্লুকোজ বেড়ে যেতে পারে। সুতরাং হচ্ছে তাদেরকে হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া চেক করতে হবে, গ্লুকোজ বেড়ে গেলে হাইপারগ্লাইসেমিয়া ডেভেলপ করতে পারে। সুতরাং তাদেরকে হচ্ছে স্টেরয়েড থেরাপির সময় মনিটর করতে হবে হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে কিনা, ইউরিনের মাধ্যমে গ্লুকোজ আছে কিনা, অর্থাৎ গ্লাইকোসিউরিয়া আছে কিনা, তারপর হচ্ছে হাইপারটেনশন ডেভেলপ করলো কিনা, তারপর হচ্ছে ফ্লুইড রিটেনশন হচ্ছে কিনা, তারপর হাইপোক্যালেমিয়া ডেভেলপ করলো কিনা, তারপর হচ্ছে পেপটিক আলসার ডেভেলপ করলো কিনা, স্টিওপোরোসিস হলো কিনা, তারপর কোনো হিডেন ইনফেকশন আছে কিনা, এছাড়া পেশেন্ট নন কমপ্লেক্সের জন্য কোনো সিরিয়াস হ্যাজার্ড হচ্ছে কিনা। কিছু মাইল্ড উইথড্রয়াল সিম্পটম হতে পারে, যেমন কনজাংটিভাইটিস, রাইনাইটিস, এছাড়া হচ্ছে ওয়েট লস হতে পারে, আর্থ্রালজিয়া, ইচি স্কিন নোডিউলস হতে পারে। তবে পেশেন্ট কি করতে হবে? পেশেন্ট মাস্ট অলওয়েজ ক্যারি আ কার্ড। এই কার্ডের মধ্যে ডিটেলস অফ থেরাপি থাকবে, এবং পেশেন্ট মাস্ট অলওয়েজ বি ইমপ্রেসড উইথ দ্য ইম্পর্টেন্স অফ কমপ্লায়েন্স, এবং সে জানতে হবে হোয়াট টু ডু ইফ দে ডেভেলপ অ্যান ইন্টারকারেন্ট ইলনেস অর আদার সিভিয়ার স্ট্রেস। যদি কোনো পেশেন্ট কোনো ডোজ অমিট করে তাহলে ইট শুড বি মেড আপ অ্যাজ সুন অ্যাজ পসিবল। কেন? সো দ্যাট দ্য টোটাল ডেইলি ইনটেক ইজ মেইনটেইনড। বিকজ এভরি পেশেন্টকে আমরা হচ্ছে সবসময় মিনিমাম ডোজ অফ স্টেরয়েড দিই ডিজিজ কন্ট্রোল করার জন্য। এখন গ্লুকোকর্টিকয়েড আর এনএসএআইডি এর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, গ্লুকোকর্টিকয়েডও হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট শো করবে, এনএসএআইডি হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট শো করবে, কিন্তু মেকানিজম অফ অ্যাকশন গ্লুকোকর্টিকয়েড হচ্ছে ইনহিবিট ফসফোলাইপেজ A2 এনজাইম, আর এনএসএআইডি হচ্ছে ইনহিবিট সাইক্লোঅক্সিজেনাস এনজাইম। সে হচ্ছে সাইক্লোঅক্সিজেনাস পাথওয়েটাকে ইনহিবিট করবে, এবং এই যে সাইক্লোঅক্সিজেনাস পাথটাকে যদি সে ইনহিবিট করে তখন হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন, থ্রম্বোক্সান এগুলো সিনথেসিস আর হচ্ছে না, তার ইনহিবিশন হবে। সেটা হচ্ছে এনএসএআইডি করবে, ননস্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। তাছাড়া লিউকোট্রাইন প্রোডাকশনটাও হচ্ছে ইনহিবিট হবে গ্লুকোকর্টিকয়েডের ক্ষেত্রে, কারণ হচ্ছে গ্লুকোকর্টিকয়েড যেটা সেটা ফসফোলাইপেজ A2 এনজাইমটাকে ব্লক করতেছে, কিন্তু তার ক্ষেত্রে সেটা ইনহিবিটেড হবে না এনএসএআইডি এর ক্ষেত্রে, কারণ সে শুধু সাইক্লোঅক্সিজেনাস পাথওয়েটাকে ইনহিবিট করতেছে। এই জন্য লিউকোট্রাইন প্রোডাকশনটা ইনহিবিট হচ্ছে না, সেটা নাইট্রোক্সিজেনাস পাথওয়ের মাধ্যমে তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, ইমিউনোসাপ্রেসিভ এফেক্ট হচ্ছে তার প্রেজেন্ট থাকে, এবং তার হচ্ছে অ্যাবসেন্ট থাকে। অ্যানালজেসিক এফেক্ট হচ্ছে গ্লুকোকর্টিকয়েডে থাকে না, এনএসএআইডি এর ক্ষেত্রে থাকে। অ্যান্টিপাইরেটিক এফেক্ট গ্লুকোকর্টিকয়েড থাকে না, এনএসএআইডি এর ক্ষেত্রে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যান্টিপ্লাটেলেট এফেক্ট, এটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েডে থাকে না, এনএসএআইডি এর ক্ষেত্রে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে ব্রঙ্কোকনস্ট্রিকশন হচ্ছে গ্লুকোকর্টিকয়েড করতে পারে না, কিন্তু এনএসআইডি হচ্ছে ব্রঙ্কোকনস্ট্রিকশন করতে পারে। তারপর হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল, এটা হচ্ছে এলিভেটেড হয় গ্লুকোকর্টিকয়েডে, কারণ রক্তের মধ্যে গ্লুকোজটা বিভিন্ন প্রসেসের মাধ্যমে, গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে সেগুলো হচ্ছে গ্লুকোজটা বাড়ায় ব্লাডের মধ্যে, গ্লুকোকর্টিকয়েড। এই জন্য হচ্ছে এলিভেটেড হয় ব্লাড গ্লুকোজ লেভেল, কিন্তু এখানে নো চেঞ্জ। অস্টিওপোরোটিক চেঞ্জ, সেটা অ্যাডভার্স এফেক্টের মধ্যে দেখলাম যে গ্লুকোকর্টিকয়েডের মধ্যে অস্টিওপোরোটিক চেঞ্জ হয়, তার মধ্যে হয় না। অপরচুনিস্টিক ইনফেকশন,
ইনফেকশন হচ্ছে সেটা ঘটাতে পারে, এবং এখানে ইনফেকশনের চান্স কম। এখানে ইনফেকশন হতে পারে কারণ ইমিউনোসাপ্রেসিভ থেরাপি থাকার জন্য অপরচুনিস্টিক ইনফেকশন হতে পারে। হাইড্রোজেনিক কুশিং সিনড্রোম, এটা অ্যাডভার্স ইফেক্টের মধ্যে ছিল যে এটা ঘটতে পারে গ্লুকোকর্টিকয়েড থেরাপির জন্য, কিন্তু এনএসএআইডির জন্য হচ্ছে হাইড্রোজেনিক কুশিং সিনড্রোম হবে না। এবং হাইপারটেনশন, যেটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েডে ডেভেলপ করতে পারে, কিন্তু এনএসএআইডির ক্ষেত্রে হাইপারটেনশন ডেভেলপ করবে না। তারপর হচ্ছে কর্টিকোস্টেরয়েডের উইথড্রয়াল প্রিন্সিপাল, কিভাবে উইথড্র করা যায়। দ্য লঙ্গার দ্য ডিউরেশন অফ থেরাপি দ্য স্লোয়ার মাস্ট বি দ্য উইথড্রয়াল। যদি 1 উইকের কম পরিমাণ স্টেরয়েড থেরাপির আন্ডারে থাকে, যেমন সিভিয়ার অ্যাজমার ক্ষেত্রে, তখন যদিও কিছু হাইপোথ্যালামিক সাপ্রেশন হয়, তবে উইথড্রয়াল ক্যান বি সেফলি অ্যাকমপ্লিশড ইন আ ফিউ স্টেপস। আর যদি 2 সপ্তাহের জন্য ব্যবহার করা হয়, তখন হচ্ছে যদি র্যাপিড উইথড্রয়াল ডিজায়ার করে, তখন 50% রিডাকশন ইন ডোজ মে বি মেড ইন ইচ ডে। আর ইফ দ্য পেশেন্ট হ্যাজ বিন ট্রিটেড ফর আ লঙ্গার পিরিয়ড, তখন রিডাকশন করলে, যদি খুব দ্রুত রিডাকশন করা হয়, তখন সেটা হচ্ছে ডুয়াল রিস্ক করবে। একটা হচ্ছে ফ্লেয়ার আপ অফ দ্য ডিজিজ, একটা হচ্ছে অ্যাড্রোজেনিক হাইপার অ্যাড্রেনালিজম। সুতরাং উইথড্রয়াল শুড বি ডান ভেরি স্লোলি। যেমন হচ্ছে যদি লং থেরাপির আন্ডারে থাকে, তখন 2 থেকে 2.5 মিলিগ্রাম প্রেডনিসোলন or equivalent at intervals of 3 to 7 days, 2 থেকে 2.5 মিলিগ্রাম 3 থেকে 7 দিন ব্যাপী সময় নিয়ে রিডিউস করা যেতে পারে। প্রেডনিসোলন বা ইকুইভ্যালেন্ট ওষুধের ক্ষেত্রে, ড্রাগের ক্ষেত্রে এভাবে হচ্ছে ধীরে ধীরে ওষুধ টেপারিং করে ডোজ কমিয়ে আনা যেতে পারে। আচ্ছা, অ্যাড্রেনোকর্টিক্যাল অ্যান্টাগনিস্ট কারা আছে? অ্যাড্রেনোকর্টিক্যাল অ্যান্টাগনিস্ট এর মধ্যে প্রথমে যদি দেখি গ্লুকোকর্টিকয়েড অ্যান্টাগনিস্ট, তাহলে গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যারা, তার নাম হচ্ছে মিফেপ্রিস্টোন। এটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। আর অ্যাড্রেনাল স্টেরয়েড সিনথেসিস ইনহিবিটর যারা, তারা হচ্ছে, অর্থাৎ তারা হচ্ছে অ্যাড্রেনাল স্টেরয়েড সিনথেসিস এর ক্ষেত্রেই বাধা দিবে, স্টেরয়েড সিনথেসিস হতে দিবে না। এর মধ্যে আছে অ্যামিনো গ্লুটাসিমাইড, মিটাইরাপন, কিটোকোনাজল, তারপরে হচ্ছে ট্রিলোস্টেইন এবং অ্যাবিরাটেরন। আর মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যারা, মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, অথবা বলা যেতে পারে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, এরা হচ্ছে কম্পিট করে অ্যালডোস্টেরনের সাথে তার রিসেপ্টরের জন্য। অ্যালডোস্টেরনের যে রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরের জন্য এরা কম্পিট করে এন্ড ডিক্রিজ ইটস এফেক্ট পেরিফেরালি। এর মধ্যে আছে স্পাইরোনোল্যাকটোন, তারপর আছে এপ্লেরেনন এবং ড্রসপিরেনন। দ্যাটস অল ফর স্টেরয়েড।